আপনারা সবাই বলছেন আমাদের বাড়িঘর চলে যাচ্ছে, মঠ মন্দির নাই, পূজা পার্বণ করতে পারছি না, মেয়েরা। এ তো 53 বছর তো এইসবই বলে আসছি। কিন্তু ইন্টেলেকচুয়াল যে কমিউনিজম এখানে চলতেছে, এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর নিয়োগ হয়েছে, এটা যারা নিয়োগ হয়েছে, একটা কিন্তু আছে কোথাও? দয়া করে বলবেন অধ্যাপক মহোদয়, এটা কি? 23 জন বিচারপতি নিয়োগ হয়েছে, একজন নিয়েছে তাও রাজনৈতিক পরিবার এর সাথে সম্পৃক্ত বলে। সারা বাংলাদেশে প্রায় 5000 জিপি, পিপি, এপিপি নিয়োগ হয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে প্রায় কত 300-র মতো অ্যাটর্নি জেনারেল থেকে শুরু হয়েছে। এক আধজন, 200 জনের একজনও পাবেন না। কি শুরু হয়েছে এখানে? এতগুলো লোক কন্ট্রাক্টে চাকরি পাচ্ছে, একজনের নাম দেখেছেন কোথাও? কোন প্রমোশনে কোন নাম দেখেছেন? অস্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে আমরা ঢুকে গেছি আর কি। আমরা কি এগুলো নিয়ে কথা বলবো না? পিএসসি তে কোনো মেম্বার নিয়েছে? এই যে সামনে কতগুলো পুলিশ নেবে, দেখবেন 2-4 জনের বেশি নামও পাবেন। এগুলো কারা করতেছে? এই সরকারের ভিতর তো সরকার আছে মনে হয়, এরা মুখে অনেক কথাই বলতেছে, কিন্তু তার হাতও তো নাই জিনিস। সমস্ত নিয়োগ প্রক্রিয়া গুলো দেখেন, অদ্ভুত অবস্থার মধ্যে। এটা পাকিস্তানের চেয়ে ভয়াবহ পরিস্থিতি থেকে নিয়োগ, পদায়ন ইত্যাদির ক্ষেত্রে। আরে বাবা, প্রথম চপাটাঘাত তো আমরা আওয়ামী লীগের সময় খেয়ে ফেললাম, যখন মেজর জেনারেল সিআর দত্ত চিফ অফ স্টাফ সেনাবাহিনী প্রধান হবেন, হ্যাঁ, তাকে না করে কাকে বললো? জিয়াউর রহমান সাহেব। এগুলো তো ইতিহাস না? তারপরে উচ্চ আদালতে আসেন, বিচারপতি দেবেশ ভট্টাচার্য হবে প্রধান বিচারপতি, আর রণদেশ সেন হাইকোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি। হঠাৎ করে জিয়া রহমান করলো কি, বয়স ছিল 65, ওইটাকে কমিয়ে 62 করে দিল, একসঙ্গে দুজনকে বিদায় করে দিল। মানে ভট্টাচার্য গেল, সেনও গেল, আর নাই। শেষ পর্যন্ত একটা পেয়েছিলাম সিনহা, তারপর তো দেখেছেন কি অপমান অপদস্থ করে তাকে দিতে হয়েছে। এই যে পদে পদে বৈষম্য চলছে আমাদের এখানে, এগুলো নিয়ে এখন কথা বলতে হবে। কিন্তু আমরা এই মনোনয়নটা শুধু লিস্ট দিচ্ছি, 2000, 2500, 3000, আর আপনারা আমার তো অস্তিত্ব থাকছে না। আগামী দিনে আপনার ছেলে মেয়ে মেডিকেলে ভর্তি হতে পারবে কিনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা, পাবলিক সার্ভিস কমিশনার কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে টিকে থাকতে পারবে কিনা, এগুলো মাথার মধ্যে আনতে হবে না? এই যে আমার পরিচ্ছন্ন কর্মী, হ্যাঁ, চাকরির জন্য দরখাস্ত করে, এখন সেখানে পেয়ে যাচ্ছে অন্য সম্প্রদায়ের লোক, পরিচ্ছন্ন কর্মীরা পাচ্ছে না। আর অদ্ভুত, সব জায়গায় একই রকমের বৈষম্য চলতেছে এবং এটা ভয়াবহ। তা আমি বলবো, আমরা যারা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদেরকে এইসব ব্যাপারে প্রতিনিয়ত মাঠে থাকতে হবে। এনাফ ইজ এনাফ। 40-45 বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে পরিবর্তন করতে পারছি। আপনি যদি সব জায়গায়, যদি আপনার এইসব জায়গায় যদি আমাদের লোকজন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে ব্যাংকটা আর একটুও পাবেন না। 1-জন বোধ এমডি টেমডি হয়েছিল, ভবিষ্যতে আর কোনো এমডি হওয়ার। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যে বৈষম্যের মধ্যে পড়ে গেছি, এটা ভাবতে হবে না? আপনি উচ্চ আদালতের দিকে কে ন্যায় বিচার, কিসের ন্যায় বিচারে ভাই? রাষ্ট্রধর্ম, তার সাথে ছিল সারা বাংলাদেশে 8টি হাইকোর্ট, হাইকোর্টের বিভক্তি হইল। আমাদের সিনিয়র লয়াররা মামলা করলো, 8টি হাইকোর্টকে নিয়ে আসলো এখানে, বলে না আইনজীবী আর বিচারপতিরা মিলে এই কাজটা করেছে। তারপরে আসেন একই জায়গায় তো আর্টিকেল 2-তে ওই রাষ্ট্রধর্ম ছিল, ওইটা যখন চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে যে এটাতে হাত দেওয়া যাবে না। 3 জন বিচারপতির বেঞ্চ বসে, নাইনা হায়দারও গেছে, আরেকজন কি ডক্টর রেজাউল, সেও নাই, আরেকজনও যাই ভাব। ওনারা দিব্যি 2 অর্ডার লিখে দিল যে দেশের শীর্ষ 15 জন বিশিষ্ট নাগরিক, কামাল উদ্দিন হোসেন, দেবেশ ভট্টাচার্য, জামাল দত্ত, কবির চৌধুরী, সুফিয়া কামাল থেকে শুরু করে কলিম শরাফি, আনিসুজ্জামান, বদরুদ্দিন ওমর, সিরাজুল ইসলাম চৌধুরী সহ
15 জন বিশিষ্ট ব্যক্তি মামলা করলো যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম চলবে না, এটা আপনাদের মুক্তিযুদ্ধের পরিবহন। আর ওনারা বলবে এটার মামলা করার কোনো অধিকারই নেই, লোকাল স্ট্যান্ডার্ড নেই, এক কলমে শেষ হয়ে গেল। তারপরে আসেন, এই যে গত দুর্গাপূজার সময় প্রায় 20টা জেলায় মঠ মন্দির কি দুর্গা প্রতিমা কি অত্যাচার নিপীড়ন হলো, 3 জন ইস্কনের শিষ্য মারা গেল ইয়েতে, নোয়াখালীতে। আমাদের লয়েটা গিয়ে মামলা করলো, অনেকে আছেন এখানে, অনুপ্রা আছেন, বিভাস বাবু আছেন। মামলা করে হাইকোর্ট থেকে একটা অর্ডার দিল যে জুডিশিয়াল এনকোয়ারি করা হোক, কেন ডিসিরা দায়িত্ব পালন করে নাই, এসপিরা দায়িত্ব পালন, ওসিরা কেন পালিয়ে গেছে, কেন প্রোটেকশন দেয় নাই, আমরা একটু দেখতে চাই এটা। এটা কি অপরাধ ছিল? সামান্য একটা জুডিশিয়াল এনকোয়ারি। সেই এনকোয়ারির বিরুদ্ধে সরকারের অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন এখন পালিয়ে গেছে, গিয়া চেম্বার জাজ থেকে স্টে নিয়ে নিল। কেন? সরকারের কোন অফিসারের উপর কোন ধরনের গাফলিতে পাবলিককে আসুক এটা সরকার চায় না, অর্থাৎ সরকার ওদেরকে তোয়াজ করে ক্ষমতায় থাকতে চায়, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এবং কে দিয়েছিল সেটা? চেম্বার জাজে স্টে, আরেকজন পালিয়ে গেছে চিফ জাস্টিস ওবায়দুল হাসান সাহিদ। কি মজা লাগছে না এখন? কত অপকর্ম করছে। তারপরে দেখেন হাইকোর্ট থেকে আমাদের এই অর্পিত সম্পত্তি বিষয়ে একটা ভালো রায় হয়েছিল, কিস্তা দেওয়ানার সহ সুন্দর নির্দেশনা, যে গত 50 বছর ধরে এই আইনকে প্রয়োগ এবং অপপ্রয়োগ করে যারা অপরাধ করেছে, রাষ্ট্রদ্রোহিতার সামিল, জনগণকে গৃহহারা হয়েছে, বাস্তুহারা করেছে, জায়গা জমি দখল করে নিয়েছে, এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে তাদের বিরুদ্ধে। এবং বলেছে যে ভবিষ্যতে আর 1 ইঞ্চি জমিও কারণ নেওয়া যাবে না। সেই মামলাটা উচ্চ আদালতে গিয়ে আরেক পলাতক না, উনি এমনি চলে গেছেন, কি নাম ওর, ফয়েজ সিদ্দিকী, চিফ জাস্টিস, ওই হাইকোর্টের রায়টাকে বাতিল করে দিল। তো বৈষম্য তো আপনি উচ্চ আদালতে হচ্ছে, আপনি যাবেনটা কোথায়? এই জন্য বলতে এখন আমাদের রাজপথ ছাড়া আর কোন গতি নেই। আজকে আমাদের একটাই কথা, সকলে মিলে দলমত নির্বিশেষে আমাদেরকে রাজপথ কাঁপাতে হবে, প্রতিটা বিষয়ে কথা বলতে হবে। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে প্রত্যেকটা ইস্যু আমরা ফয়সালা চাই। তোষামত করে, অতীত আমরা অনেক তোষামত করার চেষ্টা করেছি যে ভাই, হয় নাই, আমরা প্রতারিত হয়েছি। এইবার আমরা প্রতারিত হইতে চাই না, আমরা নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হবে। সারা বিশ্বব্যাপী আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে, শুধু বাংলাদেশের আন্দোলনের উপর নির্ভর করলে হবে না, আন্তর্জাতিক ভাবেও আমাদের এই আন্দোলন, আমাদের কণ্ঠ, আমাদের বক্তব্য, চিন্ময় প্রভু যেমন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, আপনারা আমরা সকলে মিলে পারি না? আসেন আরেকবার আমরা রাজপথে নামি, আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত গতিতে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।